প্রিয় ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইরা, মঞ্চে বিষ্ট ঢাকা মহানগরীর সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম, আমার বাদিকে আছে এই স্কুলের প্রতিষ্ঠাতা ছাত্র সহ এলাকার নেতৃবৃন্দ, আমার সামনে আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত সময় আমাদের আজকের এই মিটিং, এই সহ মত বিনিময় সভা ছিল। আসলে আপনাদের কাছ থেকে কথা শুনে আরো রাখতে পারলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে হঠাৎ করেই আমাদের পার্টির চেয়ারম্যান সাহেবের সঙ্গে। এই জন্য আমাকে যেতে হবে ওখানে, অনেক কথা বলা গেল না। বক্তব্য বেশি কিছু নাই, স্পষ্টত হলো অনেক কথা বলার পরে যে কথাটা সমস্ত বক্তারাই বলবেন, সমস্ত ভোটার প্রার্থীরা বলবেন, অনেক কথা বলার পরে বলবেন, কিন্তু আমি সে কথা আগেই বলে ফেলি। সামনে নির্বাচন তো আছে, নির্বাচনে আমি একটা ভোটের জন্য আপনাদের কাছে আপনারা আগামী নির্বাচন এখন আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিগত দিনে আমি যেমন আপনাদের পাশে ছিলাম, আগামী দিনে থাকবো। আরামবাগ, ফুলিয়াপুর, মতিঝিল কিংবা করণী, মানবিক করণী, গুবিবাগ, এই সমস্ত এলাকাগুলো আমরা একেবারে এক সূত্রে গাঁথা, আত্মীয়তার সূত্রে গাঁথা। এখন আপনি আমাকে বলতেই পারেন যে ভাই আপনি আপনার আত্মীয় আমি কেমনে পেলাম, আমাদের সম্পর্কিত নেই, ঠিক না? কথা তো ঠিক। তা আমি কিন্তু একটা ছোট্ট একটা গল্প বলি আপনাদের। আমার ঠিক বাড়ির পাশে একই বাউন্ডারিতে এক ভদ্রলোক থাকতো, আমাদের সঙ্গে প্রায় পাশাপাশি 25 বছর ভদ্রলোক আমাদের সঙ্গে থাকছেন। যুবক বয়সে এসেছিলেন, বার্ধক্য সময়ে একদিন হঠাৎ করেই আমাকে ডাকলেন। আমি ছোট ছিলাম। আম্বা সাহেব, আমি তো চলে যাচ্ছি, দয়া করে আমাকে একটু মাফ করে দিয়ে রাতে বসে ছিলাম। আপনারা কিন্তু আমার আত্মীয়। আমি বললাম যে ভাই আপনার আত্মীয় কিভাবে বললাম? তো লোকটা খুব শিক্ষিত ছিল। হ্যাঁ, আপনি আমার প্রতিবেশী, খুব নিকটতম প্রতিবেশী, পাশে থাকেন, এটা ঠিক। আত্মীয় কিভাবে আমি কিন্তু জানি না, এটা একটু বলবেন? মানে রক্তের সঙ্গে যে সম্পর্ক আছে সেটা হলো রক্তের বন্ধন, রক্তীয়। আত্মার সঙ্গে যে সম্পর্ক আছে সে হলো আত্মীয়। তো আপনাদের সঙ্গে পাশাপাশি থাকতে গিয়ে বহুবার আপনাদের বাড়ি থেকে যখন আমার পানি থাকতো না, পানি আনছি। যখন আমার কোনো অসুবিধা হতো, আপনাদের বাসা থেকে এটা আনছি, সেটা আনছি বিভিন্ন সময়। তো আজকে 25 বছর হয়ে গেল। এই 25 বছরে আপনাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, তাই আপনাদেরকে আমি আত্মীয় ভাবি। তো আমিও বলতে চাই যে এই এলাকার যে জনগণ, এলাকার যে মানুষ হতে পারে, আমি তো ভালো মন্দ মিলে মানুষ, তাই না? দোষী গুণে মানুষ হতে পারে। অনেকে আমার কাছ থেকে কষ্ট পেয়েছেন, হতে পারে আমার কাছ থেকে অনেক উপকৃত হয়েছেন। যারা কষ্ট পেয়েছেন তারা জোর গলায় বলেন যে আমি জাফর সাহেব এই আমার সঙ্গে এই ব্যবহার করেছে। আবার যারা উপকৃত হয়েছেন তারা চুপ করে থাকেন, কোনো কথা বলেন না, অনেকেই আছে। তা আমরা এই প্রতিবেশী বেশি হিসেবে দীর্ঘদিন একসঙ্গে থাকাতে আমি মনে করি এই এলাকার লোকজন সবই আমার আত্মীয়। সেটা যেই হোক, যে দলেরই হোক, জামাত ইসলাম হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, কিংবা যে কোনো দল না হতে পারে, কিন্তু এই এলাকাবাসী যারা আছে সকলকে আমি আত্মার আত্মীয় ভাবি। এই যে পাশে সালাম আসানের পাশে বসা, এই যে সাত্তার আসানের পাশে বসা, ওই যে সামনে আছে আমাদের কি নাম, রফি, অনেকেই চিনি, অনেকেই চিনি না। এরা কিন্তু আমরা একসময় এক স্কুলে পড়েছি, এক মাঠে খেলাধুলা করেছি, আবার এক মাঠে। এখানে রহিম ভাই নাই, সালামের বড় ভাই আগে এলাকার কমিশনার ছিলেন। তো আমি, রহিম ভাই, সালাম একই স্কুলে পড়েছি, আবার সাত্তার আমি রফিকে একই স্কুলে পড়েছি, সিদ্ধেশ্বর স্কুলে একটা সময় ছিল।
গাফার সরি গাফার বলতো গাফার কোন আছে তো যাই হোক তো ওই যে কিছু না তো এই যে আমি নাম ধরে কিছু লোকের কথা বললাম না এখানে আপনাদের সামনে এমন কোন প্রার্থী আগামীতে আসতে পারবে না যে এলাকার কোন লোক সমাজের নাম ধরে রাখতে পারবে কথা বলতে পারবে কেউ নাই এটা আমার গর্ব আমি অহংকার করবো না মুসলমানদের অহংকার করা নিষেধ আমি অহংকার করছি না অহংকার করবো না কিন্তু এই এলাকার মানুষের প্রতি আমার একটা দাবি আছে একইভাবে এলাকার মানুষেরও আমার প্রতি একটা দাবি আছে আপনাকে মনে করে দেখবেন আচ্ছা আপনাকে বাড়িটা চিনে কোনো কথা বলবো নাকি আমার যারা কর্মী আছে তারা কোনো কথা বলবো না আমার বাড়ির সবাই চিনেন আপনারা চিনেন অন্য প্রার্থী যারা আছে ওরা কোথায় থাকে বলতে পারবেন কেউ বলতে পারবেন না অন্তত যারা আমার বাড়ি চিনেন না তারা বলতে পারবেন যে হ্যাঁ মির্জা আব্বাস সাহেব শাহজাহানপুরে থাকে হ্যাঁ আমি শাহজাহানপুরে থাকি ওখানে আমার জন্ম আমার দাদার জন্ম আমার বাবার জন্ম সকলের জন্ম ওখানে একই জায়গায় আমার বাড়ি কিন্তু পরিবর্তন হয় নাই এমনকি আমি 3 বার মন্ত্রী হয়েছি মন্ত্রী হওয়ার পরে কিন্তু আমি শাহজাহানপুর ছাড়ি নাই হাঁটু পানিতে যখন বাইরে ডুবে গেছে বন্যার পানিতে তখন কিন্তু মন্ত্রীপাড়ায় আমি যাইনি আমি এই বাড়িতেই ছিলাম কারণ আমার এলাকার লোক পানিতে ডুবে যাবে আমি মন্ত্রীপাড়ায় গিয়ে থাকবো এটা হতে পারে না আমি এই এলাকার মানুষের সঙ্গে একাত্ম হয়ে পানি সরানো যে বন্যা পানিতে সরানো যায় না তারপরও আমি সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলাম আমি মন্ত্রীপাড়ায় কখনো যাইনি এটা আমার রেকর্ড নাই হিসাবটা এসে করে দেখতে পারবেন আমি যাইনি কারণ যাতে এলাকার লোকেরা আমাকে যখন তখন ডাক দিলে পায় এই কারণে আমি যাইনি মন্ত্রীপাড়ায় গেলে আপনার পাপ পাইতেন না আমাকে পাবেনও না তো আমি এমন একটা জায়গায় থাকি যদি কেউ আপনার গালিও দিতে চান আমাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া যাবে আর যদি কেউ আমাকে ভালো একটা কিছু করতে চান তাও খুব তাড়াতাড়ি যাওয়া যাবে অথবা আপনারা ডাকলে আমি চলে আসবো হাজির হবো আমি এখানে কোনো অসুবিধা নেই তো প্রিয় ভাইরা এখন আমাকে ভোট দিবেন ভোট চাইলে প্রথমেই কেন দিবেন আমি এটা একটু বললাম আমার দাবিটা বললাম মনে করেন না যে আমি অর্ডার দিচ্ছি অর্ডার না এটা আমার দাবি এই এলাকার ছেলে হিসেবে আমি বাইরে থেকে আসিনি এলাকায় বড় হয়েছি আমি সকলের সঙ্গে মিলে ঘিরে বড় হয়েছি আমার সহবয়সী এখানে খুব একটা কেউ নাই ছাত্রার আমার চেয়ে বোধ হয় 2-3 বছরের বড় লফার সমান হতে পারে রহিম ভাই আমার বড় তো এখন কিছু রাজনৈতিক কথা বলি সালাম বলেছে আমি একটু কিছু মধ্যে যোগ করি অনেকগুলো দল যারা আপনার এখানে আমার মুরব্বীরা আছেন তারা আমার কিছু মনে করেন না অনেকগুলো দল শূন্যতে লেবাস পরে একসঙ্গে হয়েছে বিএনপি ঠেকাও শুরু করেছে তারা কি কারণে ভাই অপরাধ নাকি বিএনপি 3বার ক্ষমতায় ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনার মনে আছে অনেকের মনে থাকার কথা তখন আপনারা কেমন ছিলেন বলুন তো তখন এই দেশটা ভালো ছিল অন্তত আওয়ামী লীগের সময় যা ছিল তার চেয়ে অনেক ভালো ছিল আমাদের বর্ডার সুরক্ষিত ছিল আজকে আমাদের বর্ডারে ঢুকে মানুষ মেরে নিয়ে যায় অথবা ঢুকে মানুষ ধরে নিয়ে ওখানে নিয়ে ফেলে এই সরকার কিংবা আওয়ামী লীগ সরকার প্রতিবাদ করে নাই এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে আমাদের একটা দল বলেই ফেললো ভারত আমাদের প্রতিবেশী বন্ধু ভারত তো প্রতিবেশী বন্ধু আমি বললে তো হবে না ভারতকে তো বলতে হবে যে হ্যাঁ বাংলাদেশ আমাদের বন্ধু আমরা বলবো বন্ধু আর ওরা আমাদেরকে এসে গুলি করে মানুষ মানে পাখির মতো এটা তো হয় না ওই বন্ধুত্ব আর কোনো প্রয়োজন নাই তো সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা মারবা আমরা গুলি খাবো আমরা কোনো কথা বলবো না এটা হতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় কখনোই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে বাড়াবাড়ি করার সাহস করে নাই এখন কেন করছে তাই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না কারা বলে ওই ভারত বলে আর ভারতের যারা নাকি আজকে সেবা দাস বাংলাদেশে যারা সুন্নতি পোশাক পরে লম্বা লম্বা কথা বলে
আমাদেরকে দেশটাকে ডুবিয়ে দিতে চায়, তারা আপনাদের সামনে এখন আসতেছে, আসবে, বিভিন্ন লেবাসে আসবে, শুধু সুন্নতি পোশাক পরে না, আমাদের মতো পোশাক পরে আসবে, ফুল প্যান্ট পরে আসবে, শার্ট প্যান্ট পরে আসবে, আসবে ভোটের জন্য। যারা কখনোই আপনাদের সামনে আসে নাই, এখন ভোটের জন্য আসবে। আপনারা বলতে পারেন যে আপনিও তো আসছেন। হ্যাঁ, আমি আসছি, কিন্তু আমি আগেও তো আসছি ভাই। সেই 1900 কত সাল কমিশনার ছিল আমরা, 78 সাল, 1978 সালে এই স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে আসছিলাম আমি এখানে ছিলাম। এখানে আমি উপস্থিত ছিলাম, অনেকেই ছিল এখানে, আমাদের ছোট ভাইরা অনেকেই ছিল। এই স্কুলটার উন্নতি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। কোন দল বাংলাদেশে বলতে পারবে না আরামবাগে তারা এক গ্লাস পানি কখনো খাওয়া গেছে কোন মানুষ। এখন কোন রাষ্ট্রপতি বাংলা এই আরামবাগে আসে নাই, কোন রাষ্ট্রপ্রধান আসে নাই, কোন মন্ত্রী আসে নাই, এই এলাকাতে আসে নাই। কিন্তু এই এলাকায় আমি মির্জা আব্বাস আপনাদের সঙ্গে বারবার আসছি। কখনো আপনি আমাকে দেখছেন, কখনো দেখেন নাই। এই ঠিক আছে, দেখাই তোমার সর্বদিক থেকে। তো প্রিয় ভাইরা, কথা বললে আমি অনেক কথা বলতে পারবো, রাত পার হয়ে যাবে। তো একটা শুধু কথা বলি আপনাদের। আচ্ছা, ধরেন যদি আপনি সারাদিন সালামকে গালি দিলেন, সারাদিন গালি দিলেন, তবে নিশ্চিত একটা বিষয়, ধানের শীষে একটা ভোট আপনাদেরকে আমরা দাবি করবো। বিএনপি মুনাফিকের দল নয়, বিএনপি একটি ধর্মপ্রাণ মুসলমানের দল। যদিও আমাদের নামের আগে পিছনে কোনো ধর্মীয় না কিছু নাই, আগে পিছনে। এখন আমি 1991 সালে একটা বক্তৃতা দিয়েছিলাম, আমি জিতছিলাম তখন ইলেকশনে, বয়স কম ছিল। যে অনেকে বলে একটা ধর্মের নাম জামাত ইসলাম। আমি বলছিলাম জামাতে ইসলাম না, ইসলাম, আর আমরা চাই ইসলামের জামাত। আমার কথা বুঝতে পারছেন? জামাত ইসলাম এবং ইসলামের জামাত তফাৎ আছে। এই যে কদিন আগে এই দলটার একটি সাথে যে মনোগ্রাম আছে না, মনোগ্রাম বলা হয় যেটাকে, এই একটা ছোট মনোগ্রাম লোগো, এই লোগোর মধ্যে জামাত ইসলামের কিছু পরিবর্তন করা হয়েছে, আপনারা দেখছেন? ওর মধ্যে দিনের কথা লেখা ছিল, বুঝে গেছি, মানে দিন কায়েম করার কথা বলা ছিল, ভালো কথা লেখা ছিল, তাই না? দিন কায়েম করতে হবে এই কথা লেখা ছিল। কিন্তু দেখেন, শুধুমাত্র ক্ষমতা জয়ের জন্য, শুধুমাত্র একটি বিদেশের একটা দেশকে খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য, ওই লোগো থেকে সেই দিন কায়েম করতে হবে কথাটা উঠিয়ে দিয়েছে একটা দল। আমি আর কি বলবো এখানে? সুতরাং আমরা কখনো ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি নাই। তবে হ্যাঁ, ইসলামের পরে কিন্তু ধর্মের যদি আঘাত আসে, আমরা কখনো ছেড়েও দিইনি। আমরা ধর্মকে ভালোবাসি, ধর্ম পালন করি। আমাদের দেখেন, আমাদের টাইম দেওয়া হয়েছে কখন? মাগরিবের পর। আমি আজকে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না, এই জন্য দেরি হয়ে গেছে। আমি মনে করা জানি একটু দেরি হয়েছে আসতে, আমি তোমার প্রার্থী আপনার কাছে। তো আমরা কোনো দলের জন্য বিরুদ্ধে গিবত করতে আমি আসিনি, কিন্তু কথাগুলো বললাম যে কিছু কিছু দল ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি ঠেকাও। কারণ বিএনপি আসলেই বিদেশে চাল রপ্তানি করা হয়, চাল রপ্তানি করা যায়, অর্থাৎ উৎপাদন এত বাড়ে আমাদের। বিএনপি আসলে দেশের লোক ভালো থাকে, সুতরাং বাংলাদেশের কোনো লোককে ভালো থাকতে দেওয়া যাবে না। এই হলো ওই সমস্ত লোকের দলের ধারণা মনে করে। তো আজ আমি দিতে ভাই, আমি আর সময় লম্বা করবো না, আরেকদিন সুযোগ হয়ে কথা বলবো। আর আপনারা একজন জবাব দেন আমাদের, কেউজন, তাহলে আমি কথা বলতে পারি। তো আমি কথা বাড়াবো না। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আমাদের কর্মী যারা আছেন, আমি না করেছিলাম
আমাদের কর্মীদের এখানে আসার প্রয়োজন নেই, তোমরা অর্গানাইজ করে বাট আসবা না এখানে। আমি সাধারণ মুরব্বীদের সঙ্গে কথা বলবো। এসে যখন কাছে তোমরা, আমি তোমাদের বলি একটা জিনিস, আমি একবার মেয়র এবং 3বার হতে পেরেছি, 3বার এমপি হয়েছি। এখন তোমাদের সঙ্গে যা শুনি মাঝে মাঝে, এরকম কথা কিন্তু আগে শুনি নাই। তোমরা দয়া করে এমন কাজকর্ম থেকে বিরত থাকো যে কাজকর্ম করলে এলাকার লোক অসন্তুষ্ট হয়। আমার কাছে যদি কোনো বিচার আসে তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে। এটা কিন্তু আমি বলে দিই। আমার দেখা কেউ কেউ বলেছে নাকি, ব্যবস্থা আমি করার চেষ্টা করেছি, করেছিও। কয়েকদিনের একজনকে আমি নিজেই গ্রেপ্তার করেছি, জাহিদ নামে একটা ছেলেকে, একেবারে দেখে থাকতে কয়েকদিন আগে এই যে আরামবাগ ক্লাবে এসে অত্যাচার করছিল এবং একে ধরেছি এবং আরো ধরনের ব্যবস্থা করতেছি। সুতরাং যদি কেউ কোনো কারোর সঙ্গে দুর্ব্যবহার কিংবা অপকর্ম কিছু করেন, যদি আমার কানে আসে, তাহলে কিন্তু আমি এই ব্যাপারে কঠিন অ্যাকশন নেব, এখানে কোনো সন্দেহ করেন না।